আমরা ইয়েটা পড়বো, বুঝছো? মানে আজকে হলো 2 নম্বর চ্যাপ্টারটা পড়বো। 2 নম্বর চ্যাপ্টারের নাম কি? 2 নম্বর চ্যাপ্টারের নাম হলো পদার্থের অবস্থা, বুঝছো? তাহলে ওই চ্যাপ্টারটা চলো আজকে আমরা পড়ি। পদার্থের অবস্থা এই চ্যাপ্টারটা আজকে পড়বো, হ্যাঁ? আচ্ছা, তাহলে অধ্যায়ের নাম এটা হলো তোমার দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায়। আর তোমার অধ্যায়ের নাম কি বললাম? পদার্থের অবস্থা, ঠিক আছে? পদার্থের অবস্থা, অবস্থা। আচ্ছা, পদার্থের অবস্থা হলো অধ্যায়ের নাম। প্রথমে যে জিনিসটা জানা দরকার যে পদার্থ জিনিসটা কি, পদার্থ কি, এটা মাথার মধ্যে প্রশ্ন আসে। পদার্থ আসলে কি? মানে যার তোমার ভর আছে, তারপরে হলো তোমার জায়গা দখল করে, তারপরে তোমার মানে বল প্রয়োগ করলে বাধা দেয়, এদেরকে বলা হয় পদার্থ, ঠিক আছে? জায়গা, জায়গা দখল করে, জায়গা দখল করে। আর আরেকটা কি বৈশিষ্ট্য বললাম? বল প্রয়োগ করলে বাধা দেয়, ঠিক আছে? বল প্রয়োগ করলে বাধা দেয়, প্রয়োগ করলে বাধা দেয়, এরকম জিনিসকে বলা হয় পদার্থ, ঠিক আছে? বাধা দেয়, এরকম জিনিসকে বলা হয় পদার্থ। আচ্ছা, যেমন ধরো তোমার তোমার কাছে ধরো একটা এরকম একটা ইটের একটা টুকরা আছে। এখন চিন্তা করো যে এটার কি আছে, একটা ভর আছে। ধরো এটার ওজন হয় ধরো 2 কেজি, ওজন না মানে ভর আর কি, ধরো 2 কেজি, দুই এত হয় না মনে হয়, 1 কেজি, হ্যাঁ, 1 কেজি ধরো। তারপর তার মানে কি এর ভর আছে। আবার জায়গা দখল করে, ধরো এতটুকু জায়গা জুড়ে এটা আছে, তার মানে জায়গা দখল করে, এটাও সত্য। আবার এটাতে যদি ধরো তুমি একটা জোরে একটা এরকম ধরো একটা লাথি মারলে, ঠিক আছে, তাহলে দেখো পায়ের মধ্যে পাই ভেঙে গেছে, বুঝছো? তার মানে কি ব্যথা পাওয়া যায়, ঠিক আছে? এটা পাকছি, হাতের মতো মনে হইতেছে নাকি, যাই হোক সমস্যা নেই, এই আর কি, ঠিক আছে? এটা পা, এই যে পা। তাহলে বল প্রয়োগ করলে আবার বাধা পাওয়া যায়, পায়ে ব্যথা পাওয়া যায়, তার মানে কি বল প্রয়োগ করলে বাধাও দেয়, সবই সত্য। সুতরাং ইট একটা পদার্থ। সুতরাং এরকম যে কোনো বস্তুর যদি এই 3টা বৈশিষ্ট্য থাকে তাহলে সেটাকে পদার্থ বলা যায়। আচ্ছা, এখন পদার্থ তোমার 3টা অবস্থায় থাকতে পারে, 3টি অবস্থা থাকতে পারে, 3টা অবস্থায় থাকতে পারে পদার্থ, 3টা অবস্থায় থাকতে পারে। কি কি অবস্থা? একটা হলো তোমার কঠিন, কঠিন অবস্থায় থাকতে পারে। একটা হলো তোমার তরল অবস্থায় থাকতে পারে। আরেকটা হলো তোমার গ্যাসীয় অবস্থায় থাকতে পারে, ঠিক আছে? গ্যাসীয় অবস্থায় থাকতে পারে। এই 3টা ফরম্যাটে একটা পদার্থ থাকতে পারে। এটা ছাড়াও আসলে তোমার পদার্থ আরও একটা চতুর্থ একটা অবস্থায় থাকতে পারে, এটা বলে প্লাজমা অবস্থা, বুঝছো? এটা আবার সামনের বড় ক্লাসে উঠলে মানে জানবা আর কি। প্লাজমা অবস্থা নামক আরও একটা অবস্থা আছে, ঠিক আছে? এটাকে বলা হলো মানে পদার্থের চতুর্থ অবস্থা, বুঝছো? এটা বলে চতুর্থ অবস্থা, হ্যাঁ। তো এই অবস্থায় তোমার পদার্থ আয়নিক গ্যাস আকারে থাকে, বুঝছো? আয়নিক গ্যাস, আয়নিক গ্যাস আকারে থাকে তোমার কি পদার্থ। মানে অনেক তাপমাত্রায়, ধরো প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি কোনো পদার্থকে নিয়ে যাও, তখন ওইটা এরকম প্লাজমা অবস্থায় উন্নীত হয়, বুঝছো? তখন এটা প্লাজমা অবস্থায় যায়। আচ্ছা, তাহলে 3টা অবস্থা পাইলে, কঠিন, কঠিন অবস্থা, তরল অবস্থা, আর এটাকে গ্যাসীয় অবস্থা। এখন একটা জিনিস চিন্তা করো, তোমার কঠিন পদার্থ কীরকম? কঠিন পদার্থ 3টা জিনিস দেখে। ধরো এটা হলো একটা কঠিন পদার্থ, আর এটা ধরো একটা তরল পদার্থ, ঠিক আছে? এরকম তরল পদার্থ। আর এটা ধরো হলো গ্যাসীয় পদার্থ, ঠিক আছে? গ্যাস, এই যে বাতাসের মতো মনে হইতেছে না? তাহলে এটা কি গ্যাসীয় পদার্থ। তাহলে 3টা, কঠিন, তরল আর গ্যাসীয়। কঠিন পদার্থের মধ্যে দেখো কণাগুলো খুবই কী থাকে, কাছাকাছি অবস্থান করে। দেখো কণাগুলো খুবই কাছাকাছি অবস্থান করে, এই দেখো খুবই কাছাকাছি অবস্থিত কণাগুলো। তাহলে এটা হলো কঠিন পদার্থের বৈশিষ্ট্য, ঠিক আছে? কঠিন পদার্থগুলো কী থাকে, কণাগুলো খুবই কাছাকাছি অবস্থান করে। আচ্ছা, তরল পদার্থের মধ্যে দেখো কণাগুলো একটু মোটামুটি দূরে দূরে অবস্থান করে। ধরো এটা আরেকটু দূরে, এরপরে আবার এরপর আরেকটু দূরে, এরকম আরেকটু দূরে, এরকম আরও দূরে, এরকম এরকম একটু দূরে দূরে থাকে, বুঝছো? তরলের ক্ষেত্রে দেখো একটু আরও দূরে দূরে, ঠিক আছে? তরলের ক্ষেত্রে একটু দূরে দূরে, আর গ্যাসীয় ক্ষেত্রে আরও অনেক দূরে দূরে। ধরো এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এরকম, বুঝছো? অনেক দূরে দূরে থাকে। তাহলে দেখো একটা জিনিস, 2টা জিনিস ধরো খুব কাছাকাছি আছে, এরা বেশি পরস্পরকে আকর্ষণ করবে, নাকি ধরো 2টা জিনিস খুবই দূরে দূরে আছে এরা বেশি আকর্ষণ করবে? এটা কিন্তু কমন সেন্সেই বোঝা যায় যে যারা কাছাকাছি তারা বেশি আকর্ষণ করে, আর যেটা বেশি দূরে দূরে তাহলে এদের ক্ষেত্রে তোমার আকর্ষণটা হয় কম। এই যে আকর্ষণের কথা বলতেছি না, এই আকর্ষণটাকে বলা হয় কি জানো? আন্তঃকণা আকর্ষণ, বুঝছো? আন্তঃকণা আকর্ষণ, বুঝছো? আন্তঃকণা আকর্ষণ, আন্তঃকণা আকর্ষণ মানে কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ। তাহলে তাহলে বলো আন্তঃকণা আকর্ষণ বল যেটা আছে, আন্তঃকণা আকর্ষণ বল, এটা কাদের ক্ষেত্রে বেশি? এখানে বেশি, কারণ এদের কণাগুলো খুবই কাছাকাছি অবস্থিত। তাহলে এখানে আন্তঃকণা আকর্ষণ বলের মানটা কীরকম? এখানে হলো সর্বোচ্চ, এখানে হলো সর্বোচ্চ,
তারপরে এখানে কি, এটা হলো তোমার মিডিয়াম, ঠিক আছে, মিডিয়াম মাঝামাঝি আর কি। আর এখানে এখানে হলো সর্বনিম্ন, কারণ কি অনেক দূরে দূরে অবস্থিত, তাহলে আকর্ষণ কমে যাবে, সর্বনিম্ন। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এদের মধ্যে আমি যদি বলি যে গতিশক্তি কোথায় বেশি কোথায় কম, মানে কণাগুলোর মধ্যে গতিশক্তি কোন জায়গাতে বেশি কোন জায়গাতে কম। দেখো এই গ্যাসীয় পদার্থ চাইলে এরকম সহজে মুভ করতে পারে, এই কারণে এখানে মানে চাইলে সে দৌড় দিয়ে পালা যেতে পারে, বুঝছো, এই চাইলে দৌড় দিয়ে এরকম উপরে উঠে যেতে পারে, এখানে উঠে যেতে পারে, তার মানে কি তার গতিশক্তি অনেক বেশি। তাহলে গতিশক্তির যদি কনসিডার করো, তাহলে এখানে হলো সর্বোচ্চ গতিশক্তি বেশি, এখানে থাকে সর্বোচ্চ, এখানে থাকে ধরো এখানে থাকে মিডিয়াম, আর এখানে হলো তোমার সবচেয়ে কম থাকে গতিশক্তি। কারণ কি, এই যে কণাগুলো খুবই কাছাকাছি অবস্থিত, যার কারণে সে চাইলেও খুব বেশি দূরে চলে যেতে পারে না, বুঝছো। আন্তঃকণা আকর্ষণ বলের কারণে বেশি দৌড়াদৌড়ি করার সুযোগ পায় না, বুঝছো, মানে ধরো এ এর ধরে রাখে, তাহলে এ চাইলে তো খুব দ্রুত এখান থেকে বেরো যেতে পারবে না বা দৌড় দেওয়ার সুযোগ নেই, কারণ এতে ধরে রাখছে ওরে। তো এই জন্য তোমার এই এটা এরকম হয় আর কি। তাহলে এর ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তির মান হয় সর্বোচ্চ, কিন্তু গতিশক্তি হয় সর্বনিম্ন। আর এর বেলায় উল্টা, মানে আন্তঃকণা আকর্ষণ বলের মান সর্বনিম্ন, কিন্তু গতিশক্তি আবার সর্বোচ্চ। আর এর বেলায় দুইটাই মিডিয়াম, বুঝছো, এই তরল পদার্থের ক্ষেত্রে দুইটাই হলো মিডিয়াম আকারে থাকে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো তো, তরল পদার্থের নির্দিষ্ট কোনো আকৃতি নাই, বুঝছো, নির্দিষ্ট নির্দিষ্ট কোনো কি নাই, আকৃতি নেই, আকার বা আকৃতি নেই। কি কারণে নাই এটা জানো, যেই পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, এটা আমরা অনেক আগে থেকেই জানি। আর তোমার এই গ্যাসীয় পদার্থেরও সেমভাবে আকার আকৃতি নাই, কিন্তু কঠিন পদার্থের নির্দিষ্ট একটা আকার আকৃতি আছে, বুঝছো। তাহলে এটা আমরা মোটামুটি এখান থেকে জানলাম। এবার তুমি চিন্তা করো, যদি ধরো এই কঠিন পদার্থটাকে ধরো আমরা নিচ থেকে ধরো তাপ দেওয়া শুরু করলাম, নিচ থেকে গরম করা শুরু করলাম, তাহলে কঠিন পদার্থ প্রথমে কী হয়, তরল পদার্থে পরিণত হয়। এরপরে যদি আরও তাপ দাও, তাহলে কী হবে, এটা গ্যাসে পরিণত হয়ে যাবে। তাহলে গ্যাসে যে পরিণত হইলো, এই যে দেখো একটা জিনিস আমি যদি বলি, ধরো কঠিন পদার্থকে তাপ দিলে এমন কি ঘটে যে এটা তরলে পরিণত হয়, এটা যদি প্রশ্ন করি তাহলে উত্তর কি, যেটা হয় তোমার কঠিন পদার্থকে তাপ দিলে এর কণাগুলো পরস্পর থেকে দূরে সরে চলে যায়, বুঝছো, দূরে সরে চলে যায়। যার কারণে কি হয়, আন্তঃকণা আকর্ষণ বলের মান কমে যায় এবং গতিশক্তি বেড়ে যায়। আন্তঃকণা আকর্ষণ বলের মান একটু কমে যায় আর গতিশক্তি একটু বেড়ে যায়, যার কারণে সেটা তরলে পরিণত হয়। দেখো তো, এটা বুঝছো না এই কথাটা, মানে আন্তঃকণা আকর্ষণ বলের মানটা বাড়ার মানে কি, বাড়ার মানে হলো এটা কাছাকাছি থাকবে, আর কমার মানে কি, কমার মানে কি এটা দূরে দূরে থাকবে। আর দূরে দূরে থাকলে আবার কি হয়, একটু গতিশক্তি বেশি পাওয়া যায়, বেশি দ্রুত চলাচল করতে পারে। তো এই কারণে তোমার সেটা তরলে পরিণত হয়ে যায়। আরও যদি তাপ দিতে থাকো, তখন কি হয়, এই কণাগুলো আরও দূরে দূরে সরে চলে যায়, যার কারণে আন্তঃকণা আকর্ষণ বলের মান আরও কমে যায়, গতিশক্তিটা আরও বেড়ে যায়, যার কারণে সেটা গ্যাসে পরিণত হয়ে যায়, বুঝছো। তাহলে এটা মনে রাখবে যে কী কারণে তাপ দিলে কঠিন পদার্থ তরলে, তরল পদার্থকে তাপ দিলে তরল পদার্থ কেন গ্যাসে পরিণত হয়, আর গ্যাসে পরিণত হলে গতিশক্তিটা, আর তোমার হলো আরেকটা কি বললাম, গতিশক্তি আর আন্তঃকণা আকর্ষণ শক্তি, এই দুটো কীভাবে চেঞ্জ হয়, ঠিক আছে, এই বিষয়টা পড়বা। আন্তঃকণা আকর্ষণ শক্তি বা আকর্ষণ বল, আকর্ষণ বল বা শক্তি, যেটা বল সমস্যা নেই, বল বা শক্তি একই কথা। আচ্ছা, এবার দেখো যে এখানে একটা জিনিস পড়বা, এটা পৃষ্ঠা নাম্বার হলো তোমার 20, ঠিক আছে, 20 নাম্বার পৃষ্ঠা, 20 নাম্বার পৃষ্ঠার মধ্যে একটা জিনিস লেখা আছে, নাম হলো কণার গতিতত্ত্ব, বুঝছো, কণার গতিতত্ত্ব, ঠিক আছে। তো কণার গতিতত্ত্ব, এটা এই বিষয়টা কি, দেখো তোমার এই কণার গতিতত্ত্ব বোঝার জন্য আগে তোমার ওই যে এই দুইটা বিষয় সম্পর্কে জানা লাগবে, যে কণার একটা গতিশক্তি আছে আর আন্তঃকণা আকর্ষণ শক্তি আছে। তো এটার সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয় যে কণার গতিতত্ত্ব কি, এটা সংজ্ঞা পরীক্ষাতে আসে, বুঝছো। সংজ্ঞাটা কি, এখানে দেখো লেখা আছে তোমার ইয়ের মধ্যে, বইয়ের মধ্যে ডিরেক্ট লেখা আছে সংজ্ঞাটা, যে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে কঠিন তরল এবং গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার তত্ত্বকেই বলা হয় কণার গতিতত্ত্ব। কি কি বললাম, এই যে তোমার আন্তঃকণা আকর্ষণ শক্তি, আন্তঃকণা আকর্ষণ শক্তি, আকর্ষণ শক্তি ও কণাগুলোর গতিশক্তি, কণাগুলোর কণাগুলোর গতিশক্তি, গতিশক্তি দিয়ে, শক্তি দিয়ে কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা, গ্যাসীয় অবস্থা
ব্যাখ্যা করার তত্ত্বকে বলা হয় কি? ব্যাখ্যা করার তত্ত্বকে বলা হয় কণার গতি তত্ত্ব। ব্যাখ্যা করার তত্ত্বকে বলা হয় কণার গতি তত্ত্ব, ঠিক আছে? কণার গতি তত্ত্ব, ঠিক আছে? তাহলে প্রথমে এই সংখ্যাটা মুখস্থ করবা, বুঝছো কিভাবে? এই যে দেখো, যে বলো দেখি, কঠিন পদার্থের ক্ষেত্রে গতিশক্তি বেশি নাকি কম? গতিশক্তি হলো তোমার কম, আর আন্তঃকণা আকর্ষণ শক্তির মান কেমন? বেশি। আচ্ছা, আর যদি বলে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তোমার গতিশক্তি হলো বেশি, কারণ ছুটোছুটি করতে পারে বেশি, তার মানে গতিশক্তি বেশি। আর এই ক্ষেত্রে আন্তঃকণা আকর্ষণ শক্তির মান কেমন হয়? কম হয়, ঠিক আছে? ওই যেটা আমরা এই যে এইখানে দেখে আসলাম আর কি, এই যে এইখানে, ঠিক আছে? এই যে এইখানে দেখলাম না, এই যে এই পার্টটার কথা বললাম, ঠিক আছে? এটা একটু ভালো করে বুঝবা। তাহলে কণার গতিতত্ত্বের সংখ্যাটা বুঝছো, আর কি কারণে একটা পদার্থ কঠিন হয়, কি কারণে তরল হয়, কি কারণে গ্যাসি হয়, এটা বুঝতে পারছো? কারণ হলো মেইনলি খেলা হলো গতিশক্তি আর হলো তোমার আন্তঃকণা আকর্ষণ শক্তি। এই দুইটা আবার পরস্পর উল্টা, যেখানে আন্তঃকণা আকর্ষণ শক্তি বেশি সেখানে গতিশক্তি থাকে কম, আবার যেখানে তোমার এটা থাকে কম ওইখানে এটা থাকে বেশি। এটার এক্সাম্পল তোমার এখানে দেখলে বুঝতে পারবে। এখানে আন্তঃকণা আকর্ষণ শক্তি দেখো মান হলো সর্বোচ্চ, কিন্তু গতিশক্তি থাকে আবার কম। এইখানে দেখো আবার উল্টা, এখানে আন্তঃকণা আকর্ষণ শক্তির মান যখন সর্বনিম্ন, গতিশক্তি হয়ে গেছে তখন সর্বোচ্চ। তার মানে এই দুইটার মধ্যে কেমন সম্পর্ক? একটা উল্টা সম্পর্ক, বুঝছো? গতিশক্তি আর আন্তঃকণা আকর্ষণ শক্তির মধ্যে। আচ্ছা, এবার এটা যদি বুঝে থাকো তাহলে এই 20 নাম্বার পৃষ্ঠাটা নিজের মতো করে রিডিং করবা। এটা নিজে মানে রিডিং করলে সহজে বুঝে ফেলবা, বুঝছো? এখানে আসলে তেমন কিছু বোঝানোর নাই। আচ্ছা, এবার আসো হলো তোমার ব্যাপনে, বুঝছো? ব্যাপন, ব্যাপন কি জিনিস? আগে প্রথমত হলো সংজ্ঞা মুখস্থ করবা, পরীক্ষাতে আসে ব্যাপন কাকে বলে, ঠিক আছে? পরীক্ষার মধ্যে তোমার সংজ্ঞা আসে যে মানে ব্যাপন কি বা ব্যাপনের ব্যাখ্যা। তো ব্যাপন কাকে বলে তোমার এটা মনে রাখবা, যে কঠিন কঠিন তরল ও বায়বীয় পদার্থের, তরল ও বায়বীয় মাধ্যমে এটা মুখস্থ করবা, মাধ্যমে পদার্থের কণাসমূহের পদার্থের কণাসমূহের পদার্থের কণাসমূহের কণাসমূহের স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে এটাকে ইংলিশে বলে জানো কি? স্পন্টেনিয়াসলি। যাক, দরকার নেই ওইটা। ও সমানভাবে স্বতঃস্ফূর্তভাবে সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে, ঠিক আছে? ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। পড়ার প্রক্রিয়াকে কি বলে? প্রক্রিয়াকে ব্যাপন বলে, কে ব্যাপন বলে, ঠিক আছে? এটা মনে রাখবা, ব্যাপন বলে, ঠিক আছে? তাহলে এটা মনে রাখবা। এটা বুঝছো বিষয়টা কি? ধরো অনেকে আবার পরীক্ষাতে লিখে আসে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে, এটা বলে লিখলে কিন্তু জিরো পাবে, বুঝছো? এই সম্পূর্ণ কথাটাই লেখা লাগবে, পুরোটা না লিখলে তোমার সংজ্ঞা হবে না। ব্যাপনের মধ্যে সম্পূর্ণ সংজ্ঞাই লেখা লাগবে। কীরকম? ধরো একটা জিনিস চিন্তা করো, ধরো এখানে আমার একটা গ্লাস আছে, হ্যাঁ? গ্লাসের মধ্যে ধরো এরকম পানি আছে। তো এই পানির মধ্যে যদি ধরো তুমি একটা ওই যে দেখবা যে এটা কি বলে, একটা ভিটামিন সি এর একটা ট্যাবলেট আছে, এরকম দেখবা যে শুধু ভূত ভূত উঠে ফেললে, দেখছো না? এরকম এরকম একটু কীরকম জানি এরকম টাইপের থাকে। তো এটা দিবা, দেখবা যে একদম ভূত ভূত উঠতে 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 পুরো জায়গা ব্যাপী একবারে ছড়ায়, একদম দেখবা যে এরকম তোমার এই কিছুক্ষণের মধ্যে তোমার গ্লাসের ভিতরের যে পানির রং এটা দেখবা চেঞ্জ করে একবারে তোমার লাল টাল বানায় ফেলছে, বুঝছো? এরকম অবস্থা। তার মানে কি? এটা সম্পূর্ণ জায়গা ব্যাপী মানে ছড়ায় গেছে, বুঝছো? তাহলে এটা কি কঠিন পদার্থ? তাহলে ছড়ায় পড়ে, এটা জানলাম যে কঠিন পদার্থ এরকম ছড়ায় পড়তে পারে, বুঝছো? কঠিন, তরল এবং বায়বীয় মাধ্যমে পদার্থের। আচ্ছা, মানে এটা বিষয়টা কি? যে মাধ্যম তিন রকম হতে পারে, কঠিন মাধ্যমে, তরল মাধ্যমে এবং বায়বীয় মাধ্যম। তিন রকম মাধ্যমেই একটা জিনিসকে যদি ছড়ায় পড়তে পারে, মানে ছড়ায় পড়ে, তাহলে এটাকে আমরা বলি ব্যাপন, বুঝছো? যেমন ধরো এই ক্ষেত্রে হলো মাধ্যমটা হলো তোমার তরল, বুঝছো? মাধ্যম মানে যেটা বেশি জায়গা জুড়ে থাকে, বুঝছো? যেমন ধরো পানিটা বেশি জায়গা জুড়ে আছে না, আর তার তুলনায় এটা আছে খুবই কম পরিমাণে, এটাকে বলা হইতেছে আর কি বাইরে থেকে আনা মানে পদার্থ, বুঝছো? আর বাকি জায়গা জুড়ে যেটা আছে এটা হলো তোমার তরল পদার্থ। এই তরল মাধ্যমে কঠিন পদার্থ দিছো, এটা ছড়াই গেছে সম্পূর্ণ ইয়ার মধ্যে, পাত্রের মধ্যে, এটাকে বলা হইতেছে কি ব্যাপন, বুঝছো? একইভাবে তোমার কঠিন মাধ্যমে কোনো কঠিন পদার্থ এনে যদি রাখো, ওইটাও যদি ছড়ায় পড়ে ওইটাকে ব্যাপন বলবা। বায়বীয় মাধ্যমে যদি তোমার এটা কোনো একটা পদার্থ যদি ছড়ায় পড়ে ওইটাও তোমার ব্যাপনের মধ্যেই পড়ে। এটার একটা এক্সাম্পল দেখাই। ধরো ধরো একটা রুমের মধ্যে কি আছে? বাতাস আছে, তার মানে কি মাধ্যমটা হলো বাতাস। মাধ্যম মানে কি? যেটা বেশি পরিমাণে থাকে, বুঝছো?
মাধ্যম হলো বাতাস, বাতাস হলো একটা মাধ্যম। তো এইখানে ধরো যদি তুমি একটা তোমার পারফিউম আনো, ধরো এটা একটা পারফিউম, ঠিক আছে, এরকম না থাকে দেখতে, এরকম ধরো পারফিউম ছাড়লা, তাহলে এটা কি কিছু হয়, কিছুক্ষণের মধ্যে সারা ঘর ব্যাপী ছড়ায় পড়ে একদম, ঠিক না, সব ছড়ায় পড়ে। তো এটা এটা কি তাহলে দেখো কঠিন, দেখো এই যে ভিতরে কি আছে, তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ, ঠিক আছে, এটা ভিতরে থাকে গ্যাসীয় পদার্থ, এটা দেখো সম্পূর্ণ এই ইয়ের মধ্যে, এই মাধ্যমে দেখো ছড়াই পড়ছে, তাহলে এটাও ব্যাপন। তার মানে সংখ্যাটা যা শুধু মনে রাখবা যে মাধ্যম হইতে পারে তিন রকম, ওইখানে যদি কোনো একটা পদার্থ স্বতঃস্ফূর্তভাবে এবং সমানভাবে ছড়ায় পড়ে তাহলে সেটাকে ব্যাপন বলা হয়। স্বতঃস্ফূর্তভাবে মানে কি, মানে কোন রকম মানে ফোর্স করে না, মানে নিচ থেকেই, বুঝছো, যেমন ধরো এরকম ধরো একটা ছেলে পড়াশোনা করে না, ওরে ধরো একদম জোর করে পড়ানো লাগে, তাহলে এটা স্বতঃস্ফূর্ত না। কিন্তু ধরো আরেকটা ছেলে ধরো আছে এমনি নিচ থেকেই পড়ে, তাহলে ওইটা কি স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত মানে নিচ থেকে আপনা আপনি এরকম, বুঝছো। এই আচ্ছা, এটার একটা এক্সাম্পল আমি দেখাই কীরকম, যে ধরো এটার একটা উদাহরণ দেখাই, মানে ব্যাপনের। ধরো এটা তোমার কাছে একটা টেস্ট টিউব আছে, বুঝছো, টেস্ট টিউব দেখতে এরকম, টেস্ট টিউবের মধ্যে ধরো পানি দিলা, বাইরে থেকে ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিলা, ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঠিক আছে, পারম্যাঙ্গানেট, এটাকে যদি সংকেত আকারে লেখো এইভাবে লেখে KMnO4। এই যে কে মানে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ আর অক্সিজেন সম্পূর্ণ মিলে হয় কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলে এটা, ঠিক আছে। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি এখানে তুমি কি ফেলো তাহলে দেখবা যে কিছুক্ষণের মধ্যে কি হবে, এটা একদম দেখবা যে এরকম এরকম ভিতরে কালার চেঞ্জ হয়ে যাবে, বুঝছো। আর ধরো এরকম আমি একটু কালারটা একটু চেঞ্জ করে দেখাই, অন্য একটা কালার দেখাই দিই, হ্যাঁ, আমার তো আসলে এক্সাক্ট কালার নাই, তো আমি ধরো এটা এই নীলই ধরো নীল দেখাই দিই, ঠিক আছে, ধরো এরকম ভিতরে এরকম ধরো কালার চেঞ্জ হয়ে গেছে, দেখছো, আগে যেই কালার ছিল এখন দেখো একটু চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি নিশ্চয়ই এই কণাটা সম্পূর্ণ জায়গায় ব্যাপী ছড়াই পড়ছে, তার মানে কি এটা একটা ব্যাপন, ঠিক আছে, এখানে কি হয়েছে, ব্যাপন হয়েছে। আচ্ছা, আবার দেখো আরেকটা জিনিস কি, এটা তোমার হলো 22 পৃষ্ঠার মধ্যে কি করছে তোমার, ধরো আমরা অনেক সময় এরকম করি না যে ধরো এখানে ধরো একটা পাত্র আছে, পাত্রের ভিতরে যদি আমরা ধরো নীল ফেলি, নীল, ঠিক আছে, নীল তো দেখতে নীল এরকম আর কি, নীল, নীল ফেললেও দেখবা যে এটা তোমার এরকম কিছুক্ষণের মধ্যে সম্পূর্ণ জায়গায় পিঠে ছড়ায় পড়ে নীলটা, বুঝছো, সমানভাবে ছড়ায় পড়ে নীল, বুঝছো, নীল কাপড়ে দেয় না সেই নীল। এখন একটা যদি দেখা গেছে কি, যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যত দ্রুত ছড়ায় পড়ে তার চেয়ে নীল দ্রুত ছড়ায় পড়ে, বুঝছো, এ হলো দ্রুত ছড়ায় পড়ে, কিন্তু পটাশিয়াম পারম্যাঙ্গানেট একটু ধীরে ছড়ায় পড়ে, বুঝছো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা একটু ধীরে ছড়ায় পড়ে, আর এই নীলটা কি করে একটু দ্রুত ছড়ায় পড়ে। এখন তাইলে এটা থেকে একটা জিনিস বোঝা যায় যে এই দুই জায়গাতে ব্যাপন হওয়ার হার সেম না। এইখানে ব্যাপনের হার হলো দ্রুত, ব্যাপন হার দ্রুত, এখানে হলো দ্রুত, আর ওইখানে হলো তোমার ব্যাপন হার হলো তোমার ধীর, ঠিক আছে, ব্যাপন হার কি কম বা ধীর বলতে পারো, ধীর। তার মানে বুঝা দিতেছে যে ব্যাপন হার আসলে সব সময় সমান না, সমান হয় না, বুঝছো, এক এক পদার্থের ব্যাপন হার এক এক রকম, এক এক পদার্থ এক এক ভাবে ছড়ায় পড়ে, এক এক সময় ছড়ায় পড়ে, বুঝছো, মানে সমান সময় লাগে না, এক একটাতে কম, কোনোটাতে বেশি লাগে সময়, কোনোটাতে ছড়ায় পড়তে কম সময় লাগে, এরকম আর কি। তো এখানে একটা ফ্যাক্ট কি, তাহলে বুঝবা কিভাবে যে কার ব্যাপন হার বেশি কার ব্যাপন হার কম, এটার জন্য তোমার কয়েকটা কাজ করা লাগবে, বুঝছো। ব্যাপন হার, ব্যাপন হার কিভাবে বুঝে, ব্যাপন হার, ব্যাপন হার বুঝার ওয়ে কি, দেখো ব্যাপন হার বুঝার ওয়ে হলো তোমার যেই পদার্থটাকে তুমি ভিতরে ঢুকাবা, বুঝছো, ধরো এটা এটা ধরো একটা পাত্র আছে, এই পাত্রের ভিতরে ধরো বাইরে থেকে কিছু একটা এনে ফেলবা, ঠিক আছে, বাইরে থেকে কিছু একটা ধরো পদার্থ নিয়ে ভিতরে ঢুকাবা। এখন এই এর এই যে বাইরে থেকে যেটা ঢুকাইতেছো ওর ভর কত, বুঝছো, কিরকম ভর, এটার বলে আণবিক ভর, ঠিক আছে, আণবিক ভর, এর আণবিক ভরটা কত, আণবিক ভর কত সেটার উপর ডিপেন্ড করে ব্যাপন হার। মানে একটা জিনিস যদি খুবই ভারী হয় তাইলে এটার ব্যাপন হার হয় তোমার কম, মানে খুব বেশি দ্রুত ছড়ায় পড়তে পারে না, বুঝছো। আবার একটা জিনিস যদি ধরো খুবই হালকা হয় তাহলে সেটা খুব দ্রুত ছড়ায় পড়তে পারে, এটা ধরো নর্মাল এক্সাম্পলে বুঝতে পারো, তুমি এটা চিন্তা করো, ধরো এটা একটা মোটা লোক আছে, ঠিক আছে, এটা ধরো একটা মোটা লোক, আরেকটা ধরো যে এরকম একদম পাতলা একটা লোক, বুঝছো, এরকম একবারে এরকম পাতলা একটা লোক। এখন চিন্তা করো এ দ্রুত দৌড় দিতে পারবে নাকি এ দ্রুত দৌড় দিতে পারবে, অবশ্যই পাতলা লোকটা বেশি দ্রুত দৌড় দিতে পারবে, কারণ কি, কারণ হলো সে হালকা, তার মানে ভর কম থাকলে সে দ্রুত ছড়াই পড়তে পারে বা দ্রুত চলে যেতে পারে, বুঝছো। তাহলে ভর কম হলে কি হয়, ব্যাপন হার হয় বেশি, তার মানে দ্রুত ছড়াই যেতে পারে, ব্যাপন হার কেমন হয়, বেশি হয়। তাহলে একইভাবে এর ক্ষেত্রে ভর যদি ভর যদি বেশি হয় তাহলে ব্যাপন হার অবশ্যই কম হয়,
ব্যাপন হার হয় তখন কম, কেমন ব্যাপন হার তখন কম হয়, কম মানে এই যে নিচের দিকে দিলাম, ঠিক আছে। তাহলে দেখো, তো তাহলে আমার কি করা লাগবে, যদি ধরো দুইটা যৌগ দিয়ে বলে যে তোমার এই দুইটার ব্যাপন হারের তুলনা করো, যে এটা এর মধ্যে কে দ্রুত ছড়ায় পড়ে আর কে আস্তে ছড়ায় পড়ে, তাহলে এটা তোমার পারা লাগবে কিভাবে। এরকম তোমার আগে একটা কাজ করবা, তোমার এক থেকে, বুঝছো, 30টা মৌলের, 1 থেকে 30টা মৌলের তোমার মৌলের নাম আগে মুখস্থ করবা, বুঝছো। এইভাবে আমি দেখাই কিভাবে। এরকম ডিরেক্ট মুখস্থ করতে পারো, মানে পারা লাগবে একবারে যে কোনো টাইমে যদি বলতে পারো। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভেনাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, বুঝছো। এরকম জিঙ্ক পর্যন্ত মুখস্থ করবে এক শ্বাসে যাতে বলতে পারো, বুঝছো। এটা তোমার কাজ কালকে, ঠিক আছে। 1 থেকে 30টা মৌলের মানে কি বলে, মানে মৌলের নাম আগে মুখস্থ করবা, বুঝছো। 1 থেকে 30, 1 থেকে 30টা মৌলের নাম আগে মুখস্থ করবা। আর দ্বিতীয় কাজ হলো তোমার এই পারমাণবিক ভর মুখস্থ করবা, ঠিক আছে। দুইটা কাজ, একটা হলো 1 থেকে 30টি মৌলের মৌলের নাম, আর 2 নাম্বার কাজ হলো তোমার, এটা হলো 1 নাম্বার কাজ। আর 2 নাম্বার কাজ হলো এদের পারমাণবিক ভর, পারমাণবিক ভর, পারমাণবিক ভর, এটা মুখস্থ করবা। আচ্ছা, আপাতত প্রথমে এটা করো আগে, পরে নিচেরটা করবা। আর যদি পারো তাহলে তো ভালোই হয়। আমি দেখো তোমার পারমাণবিক ভর আমার মনে আছে, দেখো বলি। 1, 4, 7, 9, 11, 12, 14, 15, 16, 19, 20, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 35, দেখছো, 30টা বলে দিচ্ছি। তাহলে এরকম মুখস্থ করা লাগবে, আগে মুখস্থ করবা। মুখস্থ না করলে এখান থেকে তোমার ম্যাথ পারবে না, ঠিক আছে। তাহলে প্রথম কাজ হলো তোমার এটার 1 থেকে 30টা মৌলের নাম, আর হলো তোমার এদের পারমাণবিক ভর মুখস্থ করা, বুঝছো। তাহলে এইটা করবা। তাহলে আজকে তোমার কাজ এতটুকু পর্যন্ত দিলাম। এটা আসলে এক ক্লাসে কমপ্লিট করা সম্ভব না, এটা 2টা ক্লাস লাগবে, বুঝছো। তাহলে এটা আজকে আপাতত থাকুক, এই কাজটা তুমি কমপ্লিট করো, এটা না করলে পরেরগুলো বুঝবা না, ঠিক আছে। এটা ভালো করে শিখো।